বন্ধুরা, আপনারা কি কখনো এই ধরনের ছোট একটি মগের সাহায্যে আপনাদের পুরো পরিবারের জামাকাপড় শুকনো করে দেখেছেন? কিংবা আপনারা কি কখনো পেঁয়াজকে এইভাবে রেখে দেখেছেন? এমনই কিছু ছোট ছোট কিচেন টিপস আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, যে টিপসগুলি আপনাদের অনেক কাজে লাগবে। চলুন তাহলে এরকমই কিছু উপকারী কিচেন টিপস আমরা দেখে নিই। প্রথমেই যে টিপসটি শেয়ার করছি, আমাদের বাড়িতে যে এই ধরনের ফোনের চার্জারগুলো থাকে না, অনেক সময় যে এই ধরনের চার্জারগুলো হয় যেটার একটা পাশ পিনটা ওঠানো থাকে আর একটি পাশ প্লেন থাকে। অনেক সময় আমরা যখন তাড়াহুড়োতে ফোনটাকে চার্জ দিতে যাই, দেখা যায় অনেক সময় খেয়াল করি না যে আমরা উল্টো পাল্টা করে ফেলি, হয়তো যে সাইড পিনের মধ্যে ঢোকানো হবে সেই সাইড না ঢুকিয়ে উল্টো সাইড প্লেন সাইড ঢুকিয়ে ফেলি। এর ফলে কিন্তু ফোনের চার্জারের অংশটাও খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অনেক সময় চার্জারের নকটাও খারাপ হয়ে যায়। তাই এরকম যাতে না হয় বা এরকম সমস্যার মধ্যে যাতে না পড়তে হয়, দেখতে যাতে না লাগে, আমরা যদি এরকম একটু নেল পালিশ দিয়ে একটু দাগ করে নিই যে এই সাইডটা প্লেন, আমি এখানে দেখুন এরকমভাবে দাগ করে নিচ্ছি, তাহলে কিন্তু আমাদের আর খুব ভালো করে দেখার প্রয়োজন পড়বে না। আমরা নেল পালিশের অংশটাকে খুব সহজেই যে সাইডে প্লেন অংশ সেই সাইডে আমরা ঢুকিয়ে নিতে পারবো। তাহলে আমাদের চার্জারের নকটাও খারাপ হবে না, এমনকি আমাদের ফোনের যে চার্জারের অংশটা আছে সেটাও খারাপ হবে না, তাড়াহুড়োতেও আমরা ফোনটা চার্জে দিতে পারবো। তাই অবশ্যই এই টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন, আশা করছি টিপসটি আপনাদেরও কাজে আসবে। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। পরবর্তী যে টিপসটি শেয়ার করছি শাক নিয়ে। এরকম ধরনের শাক যখন আমরা বাড়িতে নিয়ে আসি, অনেক সময় হয় আমরা হয়তো দিনের দিন রান্না করি না, শাকটাকে হয়তো আমরা রেখে দিতে চাই, কিন্তু এইভাবে যদি আমরা ফ্রিজের মধ্যে রেখে দিই আটি বাঁধা অবস্থায়, তাহলে কিন্তু শাকটা নষ্ট হয়ে যায়, কারণ শাকের মধ্যে অনেকটা পরিমাণে জল দেওয়া থাকে শাকটা টাটকা দেখানোর জন্য, আর আটির মধ্যে শাকটা পচে যায়। তাই কিভাবে আমরা রাখতে পারবো, এর জন্য যেটা করতে হবে, এখানে আমি একটি ছুরির সাহায্যে শাকের যে আটি বাঁধা আছে আটি বাঁধাটাকে এইভাবে খুলে নিচ্ছি। তারপর শাকের মধ্যে যদি কোনো নোংরা পোকামাকড় থাকে অবশ্যই খুব ভালো করে আমাদের বেছে নিতে হবে এইভাবে। তারপর আমরা কিভাবে রাখবো, এখানে আমি নিয়ে নিচ্ছি একটি তাওয়ালেটাকে আমি এইভাবে বিছিয়ে নেব। তাওয়ালের ওপরে যদি শাকগুলোকে এইভাবে আমরা রেখে তাওয়ালেটা পেঁচিয়ে রাখি, তাহলে কিন্তু আমাদের শাকগুলো পচবে না, এমনকি 2-3 দিন পরেও যদি আমরা রান্না করি কোনো রকম অসুবিধা হবে না। যদি আপনারা ফ্রিজে রাখেন এইভাবে তাহলেও ভালো থাকবে, আর ফ্রিজের থেকে যদি ফ্রিজে না রাখতে চান, নর্মাল বাইরে রাখতে চান, তাহলেও কিন্তু আপনাদের শাকগুলো একেবারে শুকিয়েও যাবে না আর পচবেও না। এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন, আশা করছি টিপসটি আপনাদেরও কাজে আসবে। পরবর্তী যে টিপসটি তাহলে চলুন দেখে নিই। এই ধরনের যে সাবান কেসগুলো আমরা প্রত্যেক বাড়িতেই ব্যবহার করি, দেখা যায় সাবান ইউজ করার পরও কিন্তু সাবানের গায়ে বেশ কিছুটা জল থাকে, যে জলগুলোর কারণে সাবানটা আমাদের গলতে থাকে। অনেক সময় জল হাতেই সাবানটা আমরা নিতে যাই, দেখা যায় বেশ কিছুটা সাবান নিচের দিকে গলে যাচ্ছে, এতে কিন্তু সাবানটার আমাদের অপচয় হয়। তাই এই ধরনের সাবান কেসের ওপর দেখুন আমি নিয়ে নিচ্ছি দুটো রাবার ব্যান্ড। এই ধরনের রাবার ব্যান্ড যদি এইভাবে সাবান কেসের ওপরে দুপাশে দুটো আমরা লাগিয়ে নিতে পারি, দেখুন এইভাবে দুপাশে দুটো লাগিয়ে নেওয়ার পর তার ওপর যদি আমরা সাবানটা রাখি, তাহলে সাবানের মধ্যে যে সামান্য একটু জল আছে সেটাও কিন্তু সাবানের মধ্যে থাকবে না, সেকেন্ডের মধ্যেই জলটা একেবারে ঝরে যাবে। এইভাবে রাখলে সাবানটা কিন্তু অপচয় আপনাদের একটু হবে না। তাহলে টিপসটি ভালো লেগে থাকলে একবার হলেও অ্যাপ্লাই করে দেখবেন। চলুন পরের টিপসটি দেখে নিই। ধনেপাতা গরম পড়তে না পড়তেই কিন্তু দামটাও বেড়ে যায়, আর ধনেপাতাগুলোও শুকিয়ে যেতে শুরু করে। তাই আমরা কিভাবে ধনেপাতা 1 মাস পর্যন্ত ফ্রিজের মধ্যে স্টোর করে রাখতে পারবো, একটি ধনেপাতাও আমাদের নষ্ট হবে না। এর জন্য কি করতে হবে আমাদের, পলিথিনে কিন্তু কোনোভাবেই রাখা যাবে না, পলিথিনে রাখলে ধনেপাতাগুলো পচে যাবে। এখানে আমি নিয়ে নিয়েছি পেপার, দেখুন কিছুটা পরিমাণ পেপার নিয়ে নিয়েছি এইভাবে। এবার পেপারটাকে আমি এইভাবে কিছুটা অংশ ভাঁজ করে নিচ্ছি, দেখুন নিচের দিকের অংশটা ভাঁজ করে নিচ্ছে। আমাদের অনেকটা ঠোঙা টাইপের মতো তৈরি করতে হবে। এবার ধনে পাতাটাকে এইভাবে ছড়িয়ে রাখবো, তারপর ভাঁজ করা অংশটা এইভাবে ওপরে দিয়ে দেব। তারপর এইভাবে একটু দেখে নিলে ভালো হয়, এইভাবে দেখুন গুটিয়ে নিয়ে নিচ্ছে। ধনে পাতাটা পুরোটাই কিন্তু পেপারের মধ্যেই রয়েছে, আর যেই পাশে খোলা অংশটা রয়েছে এটাকে এইভাবে ভাঁজ করে দেব। যখন আমাদের ধনে পাতার প্রয়োজন তখন আমরা ফ্রিজ থেকে বের করে নেব। এইভাবে যদি ধনে পাতা আমরা ফ্রিজের মধ্যে রেখে দিই, 1 মাস রেখে দিলে ধনে পাতা পচবেও না, শুকাবে না, এমনকি ধনে পাতা হলুদও হবে না। আর যদিও বা ধনে পাতার মধ্যে ঘেমে যায়, তাহলে কিন্তু পেপার সেই জলটা অ্যাবজর্ব করে নেবে। আশা করছি টিপসটি আপনাদের কাজে আসবে, একবার হলেও অ্যাপ্লাই করে দেখবেন।
পরবর্তী যে টিপসটি শেয়ার করছি শশা নিয়ে। আমরা শশা কাটার জন্য এই ধরনের আলু ছিলনিগুলো ব্যবহার করি, কিন্তু আলু ছুলনি দিয়ে শশা কাটলে অনেক সময় দেখা যায় শশার সঙ্গে বেশ কিছুটা খোসা উঠে যাচ্ছে। তা আমাদের বাড়িতে যে এই ধরনের ওষুধের ঢাকনাগুলো থাকে না, ওষুধের ঢাকনা দিয়েও কিন্তু আমরা সেকেন্ডের মধ্যেই খুব সহজেই খোসার যে চোকলাটা আছে, দেখুন চোকলাটাকে ছাড়িয়ে নিতে পারছে। আর এইভাবে খোসার যদি চোকলাটা আমরা ছাড়াই, চোকলার সঙ্গে কিন্তু একটু আমাদের খোসা নষ্ট হবে না, আর এই কাজটি আমরা খুব তাড়াতাড়ি দ্রুতও করে নিতে পারবো। দেখুন কত সহজেই আমি অল্প সময়ের মধ্যে খোসার চোকলাটাকে ছাড়িয়ে নিলাম। এবার আরও একটি টিপস শেয়ার করবো। আমরা হয়তো সুন্দরভাবে স্যালাডটাকে সাজাতে চাচ্ছি যাতে একটু ডিজাইন হয়, এর জন্য আমরা একটি কাঁটা চামচ নিয়ে নেব। কাঁটা চামচ দিয়ে শশার গায়ে যদি এইভাবে একটু দাগ কেটে নিই, তাহলে কিন্তু দেখতে দারুণ লাগে। আমি আপনাদের পিস পিস করেও দেখাবো। দেখুন বোটার অংশটাকে এইভাবে কেটে আমি একটুখানি এইভাবে ঘষে নিচ্ছি, যদি তেতো ভাব থাকে কষটা বেরিয়ে যাবে। এবার দেখুন কি করব, শশাটাকে আমি এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে গোল করতে পারেন, কিংবা হালকা একটু বাঁকা চাইলে বাঁকা করে নিতে পারেন। দেখুন আমি এটাকে হালকা একটু বাঁকা বাঁকা করে নিচ্ছি। এইভাবেই আমি পুরো শশাটাকে কেটে নিলাম। দেখুন আমার শশাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর সাইড থেকে একটা ডিজাইন হয়েছে, দেখতেও কিন্তু ভালো লাগছে। আশা করছি টিপসটি ভালো লাগবে আপনাদেরও। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। চিনির মধ্যে যদি কোনো কারণে আর্দ্রতা চলে আসে, চিনিটা কিন্তু ভেজা ভেজা ভাব হয়ে যায়, চিনিটা গলতে শুরু করে, বাজে একটি গন্ধ হয়ে যায়। আমরা অনেক সময় ঠিকমতো ঢাকনা আটকাই না, যার কারণে এই সমস্যাটা হয়। তা চিনিটা যাতে একেবারে ঝরঝরা থাকে, ভেজা ভাব না আসে, এর জন্য দেখুন এখানে আমি একটি এই ধরনের যে প্লাস্টিকগুলো হয়, এখানে আমি সুজির একটি প্লাস্টিক নিয়েছি। সুজির প্লাস্টিকটাকে এইভাবে আমি গোল মতো করে একটু কেটে নিচ্ছি। এবার আমরা কি করব, যখন চিনি ব্যবহার করব তারপর চিনির কৌটোর ঢাকনাটা এরকম যদি একটি প্লাস্টিক দিয়ে রাখি, চিনিটা ঝরঝরে থাকবে, এমনকি চিনিটার মধ্যে ভেজা ভেজা ভাব আসবে না। দেখতে বাজে লাগলেও কিন্তু আপনার চিনি একটু নষ্ট হবে না। চলুন পরের টিপসটি দেখে নিই। এখানে একটি আমি জলের বোতলের ঢাকনা নিয়েছি। এবার এই জলের বোতলের ঢাকনাটাকে দেখুন, এখানে আমি একটি লোহার রড নিয়েছি। এই রডটাকে গরম করে আমি দুপাশে এইভাবে দুটো ছিদ্র করে নেব। দেখুন এইভাবে আমি এই পাশটায় যেভাবে ছিদ্র করেছি, ঠিক অপর সাইডেও আবার আমি এইভাবে ছিদ্রটা করে নেব। তাহলে এই ঢাকনাটাকে আমি কি কাজে ব্যবহার করব, চলুন তাহলে দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের ক্লিপগুলো থাকে না, ক্লিপগুলোকে দেখুন আমি একটু বাঁকিয়ে নিয়েছি। এবার ক্লিপগুলোকে আমি ঠিক এইভাবে বোতলের ঢাকনার ভেতরে যে দুটো ছিদ্র আমি করেছি, সেই ছিদ্রর মধ্যে এইভাবে আমি ঢুকিয়ে নিচ্ছি। দেখুন এটাকে আমি এইভাবে ঢুকিয়ে নিলাম। এবার যে নিচের অংশটাকে রয়েছে এইভাবে একটু বাঁকিয়ে দেব, দুপাশেই দেখুন এইভাবে একটু করে আমি বাঁকিয়ে দেব। এটা আমার রেডি হয়ে গেছে। কি কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। আমরা যে কোনো জায়গায় দেয়ালে যেখানে আমাদের হুক আছে সেই সব জায়গায় এইভাবে এটাকে হ্যাং করে দিতে পারি। তারপর আমাদের বাড়িতে অনেক সময় এক্সট্রা অনেক চাবি থাকে, যেগুলো আমরা হয়তো সব সময় ব্যবহার করি না বা সব সময় ব্যবহার করি, সেই সব চাবিও যদি এর মধ্যে ঝুলিয়ে রাখি, দেখতেও সুন্দর লাগবে, আর আমাদের একটি অর্গানাইজারও তৈরি হয়ে গেল। আপনারাও কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারেন, আর এইভাবে আপনারা অনেকগুলো চাবিও একসঙ্গে রেখে দিতে পারবেন। পরের টিপসটি দেখে নিই। গ্যাসের ওপর একটি পাত্রে আমি জল বসিয়েছি। এই জলটাকে আমি হালকা একটু গরম করে নেব। হালকা গরম হয়ে গেছে, গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। এই জলটাকে কি কাজে ব্যবহার করব, আমাদের বাড়িতে যে বরফ জমানোর জন্য এই যে ট্রেগুলো থাকে না, এই ট্রের গরমকালে তো আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু বরফটা ব্যবহার করি শরবতে বা জল খাওয়ার জন্য। তাই অল্প সময়ের মধ্যেই বরফ তৈরি করতে চাইলে জলটাকে যদি হালকা উষ্ণ একটু গরম করে নেন, খুব কম সময়ের মধ্যেই কিন্তু আপনাদের বরফ তৈরি হয়ে যাবে। আমি তৈরি করেও দেখাচ্ছি। 1 ঘন্টার মধ্যেই আপনাদের বরফ তৈরি হয়ে যাবে। 1 ঘন্টা পর আমি আপনাদের ফিরে এসে দেখাবো। দেখুন 1 ঘন্টা হয়ে গেছে। এবার আমি এটাকে বের করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন হালকা একটু উষ্ণ গরম করার কারণে 1 ঘন্টার মধ্যেই কিন্তু আমার জলটা বরফ তৈরি হয়ে গেছে। তাহলে এইভাবে কিন্তু আপনারাও যদি বরফ জমানোর তাড়া থাকে, অল্প হালকা উষ্ণ গরম করে নেবেন, সেই জলটা এই আইস ট্রেতে বসিয়ে দেবেন। 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে আপনাদের বরফ তৈরি হয়ে যাবে। পরবর্তী টিপসটি তাহলে চলুন দেখে নিই। আমরা অনেক সময় বাজারে হয়তো কম দামে অনেক পেঁয়াজ পাই, কিনে নিয়ে আসি, কিন্তু এই পেঁয়াজগুলোকে আমরা কি করি, পলিথিনের মধ্যে নিয়ে এসে পলিথিনের মধ্যেই আমরা ভরে রেখে দিই। কিন্তু এইভাবে যদি আমরা পলিথিনের মধ্যেই রেখে দিই, পেঁয়াজগুলোকে কিন্তু বেশি দিন ভালোভাবে রাখা যাবে না, পেঁয়াজগুলো ঘেমে পচতে শুরু করবে। তাই আমাদের কম দামে জিনিস এনেও কোনো লাভ হবে না, পচে গেলে জিনিসটার অপচয় হবে। তাই আমাদের বাড়িতে যে এই ধরনের
ধরনের নেটের যে ব্যাগগুলো থাকে, আমরা অনেক সময় যখন ফল কিনে আনি তার মধ্যে তো নেটের ব্যাগ আসে, এই ব্যাগগুলোকে ফেলে না দিয়ে এই সব সংসারের কাজে ব্যবহার করতে পারি। এর মধ্যে যদি আমরা এই ধরনের পেঁয়াজগুলো এইভাবে ভরে রেখে দিই, নেটের হওয়ার কারণে এর মধ্যে খুব সহজে হাওয়া বাতাস চলাচল করছে, এর ফলে পেঁয়াজগুলো কিন্তু সহজে পচবে না, অনেক দিন পর্যন্ত আমাদের ভালো থাকবে, যে কোনো জায়গায় আপনারা রেখে দিতে পারেন। চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই। আপনারা কি কখনো পুরো পরিবারের জামা কাপড় একটি মগের সাহায্যে শুকনো করে দেখেছেন? এর ফলে কিন্তু সময়ও কম লাগবে, এমনকি আমাদের কম জায়গার মধ্যে অনেক জামা কাপড় আমরা শুকনো করে নিতে পারবো। কিভাবে? চলুন তাহলে দেখে নিই। এখানে দেখুন আমি পুরনো একটি মগ নিয়ে নিয়েছি, যে মগটা আমার ফেটে গেছে, আমি কোনো কাজেই ব্যবহার করতাম না। এরকম মগ তো আমরা ফেলেই দিতাম, ফেলে না দিয়েই যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে কিন্তু মন্দ হয় না। তো এই মগটাকে কিভাবে কাজে লাগাবো চলুন দেখে নিই। আমি একটি লোহার শিক নিয়ে নিয়েছি, শিকটাকে খুব ভালো করে গরম করে নেব। গরম করা শিকটাকে কি করব, যে মগের এই বাড়তি কর্নারগুলো আছে না, এই বাড়তি কর্নারে এইভাবে শিক দিয়ে একটু গোল করে বড় করে ফুটো করে নেব। দেখুন এইভাবে আমি অনেকগুলো করে ফুটো করব, যেহেতু অনেকটাই জায়গা আছে সামান্য একটু গ্যাপ দিয়ে দিয়ে, তাহলে চলুন গ্যাপ দিয়ে দিয়ে আমরা অনেকগুলো ফুটো করে নিই। দেখুন আমি কিন্তু এখানে অনেকগুলো ফুটো করেছি, 10-12টা মতো ফুটো করেছি, আপনাদের যদি আরও প্রয়োজন হয় আরও করে নিতে পারেন। আর এইভাবে যে পেছন দিকটা উল্টে দিয়ে আমি এইখানে 3টে ফুটো করব, ত্রিকোণ আকৃতি করে আমাদের ছিদ্রটা করতে হবে। দেখুন আমি এই রডটাকে আবার গরম করে নিয়েছি, গরম করে নিয়ে আমি এইভাবে একটু বড় করে ত্রিকোণ আকৃতি করে আমি ছিদ্রগুলো করে নিচ্ছি। দেখো আমার রেডিও হয়ে গেছে ছিদ্রগুলো করা। এবার আমরা কি করব, এবার দেখুন আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ দড়ি। আমি যে দড়িগুলো নিয়েছি একটু শক্তপোক্ত, এই ধরনের শক্তপোক্ত দড়ি নিতে হবে যাতে সহজে ছিঁড়ে না যায়। আর দড়িগুলোর এক সাইডে আমি একটু গিঁট দিয়ে নিয়েছি। এবার যে সাইড আমি গিঁট দিইনি সেই সাইডটা কি করব, এইভাবে যে ছোট ছোট ছিদ্র করেছি মগের কর্নারগুলোতে, সেই ছিদ্রর ভেতর দিয়ে এই দড়িগুলোকে এইভাবে আমরা ঢুকিয়ে নেব। গিঁট দেওয়ার কারণে দেখুন খুব সহজে দড়িগুলো কিন্তু আটকেও যাবে, আর আমাদের দড়িগুলো কিন্তু ছিদ্র থেকে বের হয়ে যাবে না। এইভাবে আমি যে সবগুলো ছিদ্র করেছি সবগুলো ছিদ্রের মধ্যে আমি এইভাবে প্রত্যেকটা ছিদ্রতে দড়ি ঢুকিয়ে নেব। চলুন তাহলে দড়িগুলোকে আমরা এইভাবে ঢুকিয়ে নিই। দেখুন বন্ধুরা এইভাবে আমি সবগুলো দড়ির ছিদ্রর মধ্যে ঢুকিয়ে নিয়েছি। আর যে ওপরে 3টে ছিদ্র রয়েছে না, 3টে ছিদ্রর মধ্যে সেম একইভাবে আমি দেখুন একটা পাশ আমি দড়িতে গিঁট দিয়ে নিয়েছি, আর এইভাবে আমি 3টে ছিদ্রর মধ্যেও দড়িগুলোকে ঢুকিয়ে নেব। 3 দিক দিয়ে আমার দড়িগুলোকে দেখতে পাচ্ছেন ঢোকানো হয়ে গেছে এইভাবে। আর এই কাজটি একবার যদি তৈরি করে নেন তাহলে কিন্তু আপনারা অনেক দিন ইউজ করতে পারবেন, সহজে আপনাদের নষ্ট হবে না। 3টি দড়ি ঢোকানোর পর আমাদের সমান করে দড়িটাকে গিঁট দিয়ে নিতে হবে, কোনো অংশ যাতে বেশি কম না হয়, তাহলে কিন্তু ব্যালেন্সটা গন্ডগোল হয়ে যাবে। দেখুন আমি 3টে সমান মাপ নিয়ে তারপর গিঁট দিয়ে নিচ্ছি সমান করে। তাহলে আমার এই মগটা কিন্তু এবার রেডি হয়ে যাচ্ছে। এবার আমাদের আরও একটি কাজ করতে হবে। এটা আমার রেডি হয়ে গেল। এবার তাহলে কি করব, আমাদের বাড়িতে যে যে এই ধরনের ক্লিপগুলো থাকে না, এই ধরনের ক্লিপগুলো আমি নিয়ে নিয়েছি। যতগুলো দড়ি আমি বেঁধেছি ঠিক ততগুলো ক্লিপ আমি এখানে নিয়ে নিয়েছি। দড়িগুলোর নিচের দিকে এইভাবে ক্লিপটাকে আমি ঢোকাচ্ছি, ঢুকিয়ে খুব টাইট করে আমি এইভাবে ক্লিপটাকে বেঁধে নিচ্ছি। প্রত্যেকটা ক্লিপ আমি এইভাবেই বেঁধে নেবার, একটু টাইট করে বাঁধবো যাতে ক্লিপগুলো আমাদের খুলে না যায়। মগটা এখন কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার তাহলে চলুন এটাকে কি কাজে ব্যবহার করব দেখে নিই। এরকম যে আমাদের বাড়িতে কোথাও হ্যাং করার যদি জায়গা থাকে, সেই জায়গায় যে 3টে দড়িটা বেঁধেছিলাম সেই দড়ির মধ্যে এইভাবে হ্যাং করে আমরা নিতে পারি। দেখুন এইভাবে যদি আমরা কোনো জায়গায় আমাদের ব্যালকনিতে হোক, বারান্দার কোনো কর্নারে, সাইডে, যে কোনো জায়গায় আমরা হ্যাং করে রাখতে পারবো। খুব কম জায়গার মধ্যেই কিন্তু আমাদের রাখা হয়ে যাবে। তারপর আমাদের বাড়িতে যাদের ছোট বাচ্চা কাচ্চা থাকে তাদের কিন্তু প্রচুর জামা কাপড় থাকে। আর অনেক সময় হয় আমরা বাড়িতে থাকি না, বা যারা চাকরি বাকরি করেন হয়তো বাড়িতে থাকেন না, সকালবেলা জামা কাপড় হয়তো ছাদে মেলে যান,
আস্তে আস্তে রাত হয়ে যায়। আর রাতের বেলা সারা দিন রাত জামা কাপড় রাতে বাইরে রাখাও ভালো নয়। তাই খুব সহজেই এরকমভাবেই যদি আমরা একটা দুটো অর্গানাইজার বাড়িতে তৈরি করে নিই, আমাদের ব্যালকনির কর্নারে কিংবা সিঁড়ির আশেপাশে কোথাও এইভাবে যদি আমরা রেখে জামা কাপড়গুলো দিয়ে দিই, খুব সহজে শুকিয়েও যাবে আর অল্প জায়গার মধ্যেও কিন্তু আমরা জামা কাপড় শুকনো করে নিতে পারবো। আর প্রত্যেককেই যে আমি এটা করতে বলছি তা নয়, যাদের প্রয়োজন, যাদের ভালো লেগেছে তারা অ্যাপ্লাই করে দেখতে পারেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটা দুটো নয়, প্রচুর জামা কাপড় দিয়েছি। এখানে আমি একটি বড় কুর্তিও দিয়েছি, তাও কিন্তু এটা পড়ে যাচ্ছে না, খুলে যাচ্ছে না। যে দড়িটা আপনারা দেবেন একটু মজবুত দড়ি দেবেন, যাতে সহজে খুলে না যায় বা ছিঁড়ে না যায়। তাহলে এই টিপসগুলি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন।